নমস্কার। বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। জানি বেশ অনেকদিন আপনাদের সামনে গল্প নিয়ে উপস্থিত হইনি, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কাজের চাপে সময় দিয়ে উঠতে পারিনি। এবার থেকে সময় বার করব আপনাদের জন্য এবং আমার নিজেরও জন্য। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বনফুলের লেখা একটি ছোট গল্প। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এরকমই নিত্য নতুন গল্প সবার প্রথমে শুনতে। চলুন তবে শুরু করি আজকের গল্প। আজ আমি আপনাদের শোনাবো বনফুলের লেখা থিওরি অফ রিলেটিভিটি গল্পটি আমি আপনাদের পড়ে শোনাবো। চলুন শুরু করি। জীবনে নিকটতম দুঃখটাই যে সর্বাপেক্ষা অধিক কষ্টদায়ক, তাহা মর্মে মর্মে অনুভব করিতেছিলাম। আমার ধার আছে, গৃহিণী কুৎসিত, সামান্য কেরানিগিরি করিয়া খাই এবং তাহা লইয়া গর্ব করিয়া বেড়াই। কলেজে আমার অপেক্ষা যেসব সহপাঠী নিম্ন স্তরের ছিল, কর্মজীবনে তাহারা কেবল মুরব্বির জোরে উচ্চতরে উঠিয়া গিয়াছে। এই প্রকার ক্ষুদ্র বৃহৎ নানা রূপ দুঃখ আমার ছিল, কিন্তু বর্তমান মুহূর্তে আমার সর্বাপেক্ষা কষ্টের কারণ হইয়াছে এই বুড়িটা। এই বুড়ি তাহার ময়লা শতচ্ছিন্ন দুর্গন্ধ কাপড়টা লইয়া আমার নাকের সম্মুখে হইতে সরিয়া গেলে বাঁচি। জানলা দিয়ে দেখতে পাইতেছি সন্ধ্যার আকাশ বহু বর্ণে বিচিত্রিত হইয়া উঠিতেছে, কিন্তু এই বুড়িটা না সরিলে আহ কি মুশকিল। পীড়িতা মাসিমার অসুখের সংবাদ পাইয়া কলিকাতা যাইতেছিলাম। মন্থর গতি প্যাসেঞ্জার ট্রেন, গ্রীষ্মকাল, আমার টিকিট তৃতীয় শ্রেণীর। সুতরাং যে কষ্ট ভোগ করিতেছিলাম তাহা দুঃসহ হইলেও ন্যায্য। এই জাতীয় একটা সান্ত্বনা মনে মনে গড়িয়া তুলিয়াছিলাম। এমন সময় পিছন হইতে অর্ধমলিন পরিচ্ছদধারী এক ভদ্রলোক বলিলেন, রাস্তাটা থেকে সরে দাঁড়ান একটু, বাথরুমে যাওয়ার রাস্তাটা বন্ধ করবেন না, একটু সরুন দয়া করে। যথাসাধ্য দেহ সংকুচিত করিয়া ভদ্রলোককে পথ করিয়া দিলাম। ভদ্রলোক বাথরুম হইতে প্রত্যাবর্তনের মুখে বলিলেন, এখানে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন? ওধারে চলুন। জিজ্ঞাসা করিলাম, ওদিকে কি জায়গা আছে? আহা, চলুনই না। বুড়ির সান্নিধ্য হইতে পরিত্রাণ পাইবার জন্য উন্মুখ হইয়াছিলাম। সুতরাং ভদ্রলোকের অনুসরণ করিয়া কামরাটির অপর প্রান্তে গিয়া উপস্থিত হইলাম। ভদ্রলোক অত্যন্ত সহৃদয়ভাবে প্রস্তাব করিলেন, বসুন, আমার এই তোরঙ্গটার ওপরেই বসুন। আসল স্টিল, আপনার মতো 10 জন বসিলেও কিচ্ছু হবে না। তোরঙ্গটির চেহারা ভালোই বলিতে হইবে, তাহার দৃঢ়ত্ব সম্বন্ধে সন্দিহান হইবার কিছুই ছিল না। বস্তুত আমি সন্দেহ প্রকাশও করি নাই। তথাপি ভদ্রলোক বলিলেন, আমার জিনিস ভালো না দিলে নিস্তার আছে ছগনলালের। তাহার মনিব হলো গিয়ে আমার মুঠোর মধ্যে। আমি ট্রাঙ্কটির উপর বসিয়াছিলাম, একটু মৃদু হাসিয়া শুধু বলিলাম, তাই নাকি? তাই নাকি মানে? ছগনলালের সাধ্য আছে আমাকে খারাপ জিনিস দেয়? তার মনিব ছগনলালের সাধ্য আছে আমাকে খারাপ জিনিস দেয়? তার মনিব বৈজুপ্রসাদ হলো গিয়ে আমার খাতক। ভদ্রলোককে খুশি করবার জন্য আমি আবার বলিলাম, হ্যাঁ, সুন্দর মজবুত ট্রাঙ্ক আপনার, দেখতেও চমৎকার। ভ্রুযুগল ঊর্ধ্বক্ষিপ্ত করিয়া ভদ্রলোক জিজ্ঞাসা করিলেন, দাম কত হবে আন্দাজ করুন দেখি। নিরীহভাবে বলিলাম, টাকা কড়ির তো কমই নয়। কত? ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হা হা করিয়া হাসিয়া উঠিলেন
এবং হাসি শেষ করিয়া বলিলেন, আপনার দোষ নেই, হয়তো আসল দাম ওই রকমই হবে। আমি গন্ডা 12 পয়সা দিয়েছিলাম। সত্যিই অবাক হইয়া গেলাম। বলেন কি, 12 আনা? ভদ্রলোক বলিতে লাগিলেন, তাও নিতে চায় না। ছগনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা টাকা দিয়েছিলাম, তার চেয়েও 4 ঘন্টা পয়সা ফিরিয়ে দিলে। আমি আর কিছু বলিলাম না। ছাগলনারীর মনিব বৈজুপ্রসাদ যখন ইহার করায়ত্ত, তখন প্রাণ লইয়া ইনি ছিনিমিনি খেলিতেই পারেন। বলিবার কিছুই নাই। বসিতে পাইয়াছি, বসিয়া রহিলাম। আমাকে নীরব দেখিয়া ভদ্রলোক আবার বলিলেন, যদিও আমি সাধারণ মানুষ, কিন্তু লোকে আমায় খাতির করে খুবই। এই দেখুন না, বলিয়া তিনি হেট হইয়া বেঞ্চের নিচ হইতে এক জোড়া ব্রাউন রঙের ভালো ডার্বি শু বাহির করিলেন। স্মিতমুখ প্রশ্ন করিলেন, এর দাম কত হবে বলুন তো? 5-6 টাকা তো মনে হয়, ভয়ে ভয়ে বলিলাম। রায়মশাই কিন্তু আমার কাছ থেকে 4 ঘন্টা পয়সায় বেশি কিছু নিলেন না। কারণও অবশ্য আছে। রায়মশাইয়ের ছেলের চাকরিটা এক কথায় করে দিলাম কিনা, টমসম সাহেবও তো আমার হাতের মধ্যেই। চকিতের মধ্যে বুঝিলাম, এই শীর্ণকান্তি ভদ্রলোক সামান্য ব্যক্তি নহে। সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিতেছে। গাড়ির বাতিটা জ্বালিয়া উঠিল। আর চোখে একবার চাহিয়া দেখিলাম, ভদ্রলোক ঢুলিতেছে। গাড়ির অপর প্রান্তে দেখিলাম, সেই বুড়িটা বেঞ্চের ওপর জড়সড় হইয়া বসিয়া আছে। স্বল্পালোকিত 3য় শ্রেণীর কামরার মধ্যে ওই বুড়িটাকে অত্যন্ত কদর্য বলিয়া মনে হইল। ওটা কি পড়ছেন? ও একটা মাসিক পত্র, একটা গল্প পড়ছি। ভদ্রলোক কোণে ঠেস দিয়া ঢুলিতেছেন। আমিও পকেট হইতে একটা মাসিক পত্রিকা বাহির করিয়া পড়তে শুরু করিয়া দিলাম। ভদ্রলোক হাই তুলিয়া টুসকে দিতে দিতে বলিলেন, কার লেখা? পান্নালাল চক্রবর্তীর। মেয়েটি লেখে ভালোই, কিন্তু ওর লেখার চেয়ে ওর। পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ নাকি? ভদ্রলোক একটু মুচকি হাসিয়া উত্তর দিলেন, মেয়ে মানুষ শুধু নয়, একেবারে তন্নি গৌরী যুবতী। আমি সত্যই বিস্মিত হইয়া গিয়াছিলাম। বিদ্যুতের মতো একটা পুলকিত শিহরণে সমস্ত সত্তা আকুল হইয়া উঠিল। পান্নালাল চক্রবর্তীর লেখা আমার ভালো লাগে, শুধু ভালো লাগে বলিলেই পর্যাপ্ত হয় না, তাহার লেখার আমি একজন ভক্ত পাঠক। এখানেই পান্নালাল চক্রবর্তীর লেখা দেখিতে পাই, সাগ্রহে পড়িয়া ফেলি। সেই পান্নালাল মেয়ে মানুষ, তন্নি গৌরী যুবতী। ভদ্রলোক বলিতে লাগিলেন, টুনি তো এই সেই দিনের মেয়ে। সেদিন পর্যন্ত ফ্রক পরে বেনি দুলিয়ে বেরিয়েছে। মেয়েটা ছেলেবেলা থেকেই বেশ চালাক চতুর। এক কথায় ওরকম মেয়ে আমি এদেশে বড় একটা দেখিনি। বলা বাহুল্য, কৌতূহলী হইয়াছিলাম। জিজ্ঞাসা করিলাম, কিরকম? ওর মতো ঘোড়ায় চড়িতে, সাঁতার কাটিতে, সাইকেল চালাতে, গান গাইতে, ফুটবল খেলতে পারে এরকম ছেলেই আমাদের দেশে কম আছে। ভূষণকে বলেছিলাম, স্বাধীন দেশে জন্মালে ও মেয়ে একটা রিজিয়া এলিজাবেথ হতো, অন্ততপক্ষে একটা নামজাদা সিনেমা স্টার। ভূষণ কিন্তু বিয়ের জন্য অস্থির হলো। উৎকণ্ঠিত হইয়া জিজ্ঞাসা করিলাম, ভূষণ কে? ভূষণ হলো গিয়ে টুনির বাপ। বিয়ে দিলে তবেই ছাড়লে, বিয়ের পরও কলম ধরেছে, তাও আবার লেখার দৌড়টা দেখুন। ভদ্রলোক এবার ঢুলিতে লাগিলেন। মনে হইল অস্ফুট স্বরে যেন একবার বলিলেন, টুনি পান্নালাল চক্রবর্তী? হ্যাঁ। একটা স্টেশনে আসিয়া ট্রেনটা থামিল। আমার ঠিক সামনের বেঞ্চে একদল সাঁওতাল বসিয়াছিল, তাহারা সদল বলে নামিয়া গেল। আমি বেঞ্চটি খালি পাইয়া সটান গিয়া তাহাতে শুইয়া পড়িলাম।
ফিরিয়া দেখিলাম ভদ্রলোক কোণে বসিয়া ঢুলিতেছে। ওপরের বাঙ্কে একজন স্ফীতদর ব্যক্তি নাক ডাকিতেছেন। তাহার মুখ দেখা গেল না, অনুমান করিলাম কোনো মারোয়ারি হইবেন। চোখ বুজিয়া শুইয়া আছি। বারংবার একটি কথাই মনে হইতেছে, পান্নালাল চক্রবর্তী, তন্নি গৌরী যুবতী। ধপাস করিয়া একটা শব্দ হলো, ধর্মর করিয়া উঠিয়া বসিলাম। বাঙ্কে সেই মারোয়ারিটি বাঙ্ক হইতে লাফাইয়া নামাইয়াছে, আর কিছু নয়। ভালো করিয়া চাহিয়া দেখিলাম আমার অনুমান ভুল হইয়াছিল। ভদ্রলোকটি মারোয়ারি নয়, বাঙালি, খোঁচা খোঁচা গোপদাড়িওয়ালা স্থূলকায় ভদ্রলোক। লাফাইয়া নামিতে গিয়ে মুক্ত কচ্ছ হইয়া পড়িয়াছিলেন। সামলাইয়া রইয়া একজোড়া বড় বড় সদ্য ঘুম ভাঙা লাল চোখ মেলিয়া জানলার দিকে চাহিয়া বসিয়া রহিলেন। প্রভাত হইয়াছিল। ফিরিয়া দেখিলাম তোরঙ্গের মালিক, সে ভদ্রলোকও আর ঢুলিতেছেন না। স্টেটসম্যান লইয়া ওয়ান্টেড পৃষ্ঠায় মনুসংযোগ করিয়াছেন। আমি আর একবার শুইয়া ঘুমাইবার চেষ্টা করিলাম, ঘুম আসিল না। তথাপি চোখ বুজিয়া পড়িয়া রহিলাম, কিন্তু চোখও খুলিতে হইল। ট্রেন আসিয়া ব্যান্ডেল স্টেশনে দাঁড়াইল। চায়ের আশায় উঠিয়া বসিলাম এবং হাঁকাহাঁকি করিয়া মাটির ভারে খানিকটা চা জোগাড় করিয়া বসিলাম। খোঁচা খোঁচা গোফের অধিকারী এবং তোরঙ্গের মালিক উভয় দেখিলাম চা লইলেন। পান্নালাল চক্রবর্তীর প্রসঙ্গটা আর একবার উত্থাপিত করিব ভাবিতেছি, এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো এক অভাবনীয় ঘটনা ঘটিয়া গেল। পাতলা ছিপছিপে চশমাধারী এক যুবক আমাদের গাড়ির সম্মুখে দাঁড়াইয়া সন্ন্যাসে বলিয়া উঠিলেন, আরে কি পান্নালাল বাবু যে, কোথায় যাচ্ছেন? খোঁচা গোফের মালিক মৃদু হাসিয়া উত্তর দিলেন, কোন নগর? দেখা হয়ে গেছে যখন, তখন আর যেতে দিচ্ছি না আপনাকে। কোন নগর ও বেলা যাবেন, এ বেলা এখানেই নেমে যান। অনেক সাহিত্য চর্চা করা হয়নি। এই মাসের কাহিনী কুমকুম কাগজে আপনার চলতি চাকা পড়লাম, চমৎকার হয়েছে গল্পটা। স্বপ্ন দেখিতেছি নাকি? কিন্তু না, থার্ড ক্লাস গাড়িতে উবু হইয়া বসিয়া এক ভাঁড় বিশ্রী চা হস্তে স্বপ্ন দেখাও তো সম্ভব নয়। চলতি চাকা গল্প আমিও কাল রাত্রে পড়িয়াছি এবং কাহিনী কুমকুম এখনো আমার পকেটে আছে। সবিস্ময়ে শুনলাম ট্রাঙ্কের স্বত্বাধিকারী বলতে লাগিলেন, নমস্কার নমস্কার, এমন অপ্রত্যাশিত ভাবে দেখা হয়ে গেল। এতক্ষণ একসঙ্গে রইলাম, পরিচয় ছিল না। আপনার ভক্ত পাঠক একজন আমি। চলিলেন তাহলে? আচ্ছা, নমস্কার। ছিপছিপে পাগলা ভদ্রলোকের সহিত বিখ্যাত গল্প লেখক পান্নালাল চক্রবর্তী নামিয়া গেলেন। ট্রেনও ছাড়িয়া দিল। মাটির ভাড্ডা জানলা দিয়া টান মারিয়া ফেলিয়া দিলাম এবং ট্রাঙ্কের মালিকের দিকে রুখিয়া ফিরিয়া বসিলাম। সংক্ষেপেই বলিলাম, এটা কিরকম হলো? কোনটা? বিস্মিত হইলা ভদ্রলোক পাল্টা প্রশ্ন করিলেন। বাহ, কাল রাতে আমাকে আপনি বললেন পান্নালাল চক্রবর্তী একজন মেয়ে মানুষ, তাকে আপনি চেনেন, অথচ। নির্বিকার ভাবে ভদ্রলোক বলিলেন, আর কি কি বলেছিলাম? আর বলেছিলেন আপনার ওই ট্রাঙ্কের দাম 12 আনা, জুতোর দাম 4 আনা। গম্ভীরভাবে ভদ্রলোক বলিলেন, যিনি বলেছিলেন তিনি চলে গেছেন, আমি অন্য লোক। আমি উত্তরোত্তর বিস্মিত হইতেছিলাম। অন্য লোক মানে? অর্থাৎ আমার অ্যাঙ্গেলস অফ ভিশন মানে মানে কিনা দৃষ্টিকোণ এখন একেবারে অন্য প্রকার? ঠিক বুঝতে পারলাম না। সহসা ভদ্রলোকের মুখ হাসিতে উদ্ভাসিত হইয়া উঠিল। এক মুখ হাসিয়া তিনি বলিলেন, 5 পয়সার মোদকের নেশা আর কতক্ষণ থাকবে বলুন? তার নেশার ঘরে মনে হয়েছিল হয়তো পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ, ট্রাঙ্কের দাম 12 আনা, জুতোর দাম 4 আনা। এখন নেশা কেটে গেছে, এখন দেখছি পান্নালালের গোপ আছে। মনে পড়ছে এই ট্রাঙ্ক আর জুতোর দাম যথাক্রমে 13.5 এবং 6.25 টাকা দিয়ে কিনেছিলাম। থিওরি অফ রিলেটিভিটি বুঝলেন কিনা? বুঝলাম এবং চুপ করিয়া রহিলাম। হঠাৎ গাড়ির অপর প্রান্ত হইতে শুনিলাম,
আরে বাবুয়া, তু কাহা? চাহিয়া দেখি সেই দুর্গন্ধ বুড়িটা আমাকে ডাকিতেছে। রাত্রে অত বুঝিতে পারি নাই, এখন চিনিলাম মাসিমার বাড়ির পুরাতন দায় রুক্মিণিয়া। মাসিমারা যখন বেহারে ছিলেন তখন হইতে রুক্মিণিয়া মাসিমার বাড়িতেই আছে। ছুটিতে দেশে গিয়াছিল, মাসিমার অসুখ শুনিয়া আসিতেছে। বুড়ির কাছে গিয়া বসিলাম। বুড়ি মহাবীরজির নিকট পূজা চড়াইয়া আসিতেছে। মাসিমা তাহাতে ভালো হইয়া যান। মলিন বসনান্তরাল হইতে মহাবীরজির প্রসাদ বাহির করিয়া খাইতে দিল। সানন্দে খাইয়া ফেলিলাম। থিওরি অফ রিলেটিভিটি বটে। কেমন লাগলো আপনাদের আজকের থিওরি অফ রিলেটিভিটি? আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এরকমই সুন্দর সুন্দর গল্প শুনতে। চলুন আজ তবে এখানেই আসি, দেখা হবে অন্য কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।